আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা খাতুন। এটি আমার প্রথম ইউটিউব ভিডিও, তাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্তই কাম্য। আজকে আমি আলোচনা করব আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি, এই গভীর অর্থবহ কবিতাটি। চলুন তাহলে আর বেশি কথা না বলে কবিতা আলোচনা করা যাক। প্রথমেই আমি বলে নেব সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে দু চার কথা। সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্র পরবর্তী একজন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি। তিনি শুধুমাত্র একজন কবিই ছিলেন না, তিনি উপন্যাস রচনা করেছিলেন, পাশাপাশি কাব্যনাট্য রচনা করেছিলেন। তার উপন্যাসগুলির মধ্যে অন্যতম উপন্যাস হলো সেই সময়, প্রথম আলো ইত্যাদি। কৃত্তিবাস পত্রিকাকে ঘিরে তার জয়যাত্রা শুরু হয়। তার কেউ কথা রাখিনি কবিতাটি বন্দি জেগে আছো পত্রিকার অন্তর্গত। 1966 সালে এটি প্রকাশিত হয়। চলুন তাহলে কবিতাটি সম্পর্কে আলোচনা করা যাক। আমি কবিতাটির একটি হার্ড কপি নিয়ে লাইন বাই লাইন বিশ্লেষণ করব। আপনারা চাইলে কোনো বই থেকে অথবা কোনো পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে পড়ে নিতে পারবেন। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনের গান হঠাৎ থামিয়ে বলেছিল শুল্কা, দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। এখানে কবিতার প্রথম লাইনে কবি বলেছেন কেউ কথা রাখেনি। এই সহজ সরল লাইনটি পড়লেই বোঝা যায় কবি এখানে বোঝাতে চাইছেন কবির সাথে কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, মানে কবির বয়স 33 বছর হয়েছে তখন কবি এই কবিতাটি লিখেছেন। মানে 33 বছরের অভিজ্ঞতা দিয়ে কবি এই কবিতাটি লিখেছেন। কেউ কথা রাখেনি, মানে কবির সাথে কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী ছিল, বষ্টমী গান শোনানোর প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে। কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেছে, কিন্তু সেই বষ্টমী আর গান শোনায়নি। মানে কবির সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে। কবিকে গান শোনানোর প্রতিশ্রুতি দিয়েও সে গান শোনায়নি। 25 বছর প্রতীক্ষায় আছি, মানে কবি এখানে 25 বছর প্রতীক্ষার কথা বলেছে। কবি 33 বছরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কবি 25 বছরের প্রতীক্ষার কথা বলছে। কবি যখন বালক ছিল, বয়স তখন 8 বছর ছিল, তখনই কবিকে বষ্টমী কথা দিয়েছিল এবং সেই কথাটি কবি রাখেন। এরপর বলেছে, মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। এখানে কবি বলেছে মামা বাড়ির মাঝি নাদের আলী ছিল, সেই নাদের আলী কবিকে কথা দিয়েছিল। কবি যখন ছোটবেলায় ছিল তখন কবিকে নাদের আলী কথা দিয়েছিল, তুমি বড় হও, তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। মানে কবি বালক বেলায়, কবি যখন বড় হবে তখন তাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে, এই প্রতিশ্রুতি নাদের আলী তাকে দিয়েছিল। যেমন ছোটবেলায় থাকলে হয় না, কত মানুষ, মানে হয় এরকম, অনেক মানুষের সাথে হয়তো হয়েছে বা হয় এরকম, যে কত মানুষ প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় আসলে এমনি প্রতিশ্রুতিগুলো ভঙ্গ হয়ে চলে যায়। এখানে এই 3 প্রহরের বিল যে বোঝাতে চেয়েছে, এই 3 প্রহরের বিল হতে পারে যে জীবনে 3টি প্রহর, কারণ 3 প্রহরের বিল নামে আদৌ বিল আছে কিনা, থাকতেও পারে যে 3 প্রহরের বিল নামে কোনো একটা বিল আছে, আবার নাও থাকতে পারে যে 3 প্রহর, হতে পারে যে জীবনের 3টি অধ্যায়, হতে পারে শৈশব, যৌবন ও বার্ধক্যকে বুঝিয়েছে, হতে পারে 3 প্রহরের নামে কোনো একটা বিল আছে যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। কিন্তু এখানে যে কবি বলেছে সাপ আর ভ্রমর খেলা করে, এই সাপ আর ভ্রমরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আদৌ তো কাম্য নয়। এই সাপ আর ভ্রমর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাম্য নয়, কেননা সাপ কীটপতঙ্গ খায়, সেই হিসাবে সাপ আর ভ্রমর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত নয়। এই লাইনটির মধ্যে কোথাও যেন উঠে আসে রূপকথার কোনো গল্প। তারপরে নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। এখানে কবি বলছে, এখানে প্রশ্ন করছে নাদের আলী আমি আর কত বড় হব, মানে এখানে কবি বড় হয়ে গেছে কিন্তু নাদের আলী এখনো তাকে 3 প্রহরের বিল দেখায়নি। সেই জন্য কবি প্রশ্ন করছে নাদের আলী আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরে ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। কারণ
মানুষ, স্বাভাবিক মানুষ অত লম্বা হয় না যে মানুষের মাথা ঘরের ছাদ পেরিয়ে আকাশ স্পর্শ করে। তো সেরকমই নাদের আলী তাকে আর কোনো দিনও 3 প্রহরের বিল দেখাবে না, কারণ সে সময় চলে গেছে। সেই জন্য কবি এই লাইনটির মাধ্যমে এটাই বুঝিয়েছে যে মানুষ যেরকম ঘরের ছাদ ফুরিয়ে আকাশে স্পর্শ করতে পারবে না, নাদের আলীও আর সেরকম নাদের আলীও আর তাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে না। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি, কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি। ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে, একটাও লাঠি লজেন্স কিনতে পারিনি, একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি, কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে লস্কর বাড়ির ছেলেরা খেয়েছে। এখানে কবির একটা দরিদ্রতার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এরপরেই বলা হয়েছে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীদের কথা, মানে কবির কৈশোর বয়সে তখন নারীদের প্রতি কবির একটা মনের আবেগ আকৃষ্ট, এখানেই এটি দেখতে পাই। এখানে এটি তুলে ধরেছে যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, মানে কবির দিকে তারা ফিরেও তাকায়নি। কত রকম আমোদে হেসেছে কিন্তু কবির দিকে তারা ফিরেও তাকায়নি। সেই সময়ে কি হয়েছিল, বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও। সেই সময়ে কবির কাঁধ ছুঁয়ে উনার বাবা তাকে বলেছিলেন, হয়তো কোনো আশ্বাস দিয়েছিলেন, দেখিস একদিন আমরাও, এই কথাটি বলেছিলেন। হয়তো কোনো আশ্বাস দিয়েছিলেন এরকম যে সুন্দর রমণী যে আছে, এই রমণীরা হতে পারে যে তাদের ঘরেও একদিন এই সুন্দর রমণী আসবে, এইরকমই আশ্বাস দিয়েছিলেন, মানে হাইফেন দেওয়া আছে। হতে পারে আবার কবির যে একটা দরিদ্রের ভাব এখানে প্রকাশ পেয়েছে, দরিদ্র ভাবে জীবনযাপন করছে, এর পরিবর্তন হয়তো এটাই আশ্বাস দিয়েছিলেন তার বাবা। এরপরেই কবি এখানে বলেছেন, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় আর কেউ ফিরিয়ে দেবে না। মানে কবি এখানে বলেছে তার বাবা এখন অন্ধ, তাকে সেই রাস উৎসব, সেই লাঠি লজেন্স আর কে কিনে দেবে। তার বাবাও তার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গুর করলো, কেননা তার বাবা তাকে আশ্বাস দিয়েছিল যে তাদেরও একদিন হবে, তাদেরও সেই রাস উৎসব, সেই লাঠি লজেন্স, তার আর কিছুই হলো না। তারপরেই বলেছে, বুকের মধ্যে সুগন্ধি রুমালে রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ পাবে। মানে বরুণা, এখানে বরুণার কথা কবি তুলে ধরেছে যে বরুণা হতে পারে তার প্রেমিকার নাম বরুণা। কবি এখানে বলেছে যে বুকের মধ্যে সুগন্ধি রুমালে রেখে বরুণা বলেছিল, মানে বরুণা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যেদিন আমাকে সত্যিকারে তুমি ভালোবাসবে সেই দিন আমার বুকে আর এরকম আতরের গন্ধ পাবে না, মানে সেই দিন আমার বুকে শুধুমাত্র ভালোবাসাই পাবে, আমার মধ্যে কোনো কামনা থাকবে না, শুধু ভালোবাসাই থাকবে, কামনা কম, যেখানে ভালোবাসাই বেশি থাকবে, এই কথাই বলেছে। ভালোবাসার জন্য আমি হাতির মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবুও কথা রাখিনি বরুণা। এখানে কবি বলেছেন ভালোবাসার জন্য তিনি কি না করেছেন, তিনি ভালোবাসা তাকে নিবেদন করেছেন, কিন্তু তারপরেও বরুণা কথা রাখলো না। এই লাইনটি আছে যে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এই লাইনটি পড়লেই আমাদের মনে পড়ে সেই পৌরাণিক কাহিনী, এই রামচন্দ্রের পূজার কথা আমাদের মনে পড়ে, যেখানে দুর্গার প্রতি তার নিবেদন ছিল। এই দুর্গার প্রতি নিবেদন, এখানে কবি যে তাকে ভালোবেসেছিলেন, তাকে প্রেম নিবেদন করেছিলেন, কিন্তু কবির প্রেমিকা এই বরুণা কথা রাখেনি, বলেছে এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, মানে এখন বরুণা তার প্রেমিকার বুকে শুধুমাত্র মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী প্রেমিকাকে এমন চেয়েছিলেন যে নারীর মধ্যে প্রেম বেশি থাকবে, কামনা কম থাকবে, কিন্তু বরুণা কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। এখানে কবি বলেছে কবি 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।
কবি বলেছে 33 বছর কাটলো, এই যে 33 বছর কাটলো কেউ কথা রাখেন। কবি তার ব্যক্তিগত জীবনে ঘটে চলা ঘটনাগুলি তিনি একের পর এক এখানে তুলে ধরেছেন, যেগুলি প্রত্যেকটা মানুষই তার সাথে এমন করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি একটা সময় পর সে প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেছে। কবি এটাই এখানে তুলে ধরেছে যে এত প্রিয়তমা বরুণা যে ছিল, সেই বরুণাও তার কথা রাখেনি। এই প্রতিশ্রুতি ভঙ্গুরতা হতে হতেই কবি এক সময়ে পৌঁছে গেছেন একটা সাধারণ সত্যে, মানে বিশেষ সত্য থেকে কবি এই যে সাধারণ সত্যে উপনীত হয়েছে। কেউ কথা রাখে না, এই যে কেউ কথা রাখে না, এটা শেষ লাইনে লিখেছে, কেউ কথা রাখে না। এই কথাটা কি আদৌ যুক্তিযুক্ত? আর কেউ কথা রাখে না, সব মানুষের সাথেই তো এরকম হয় না যে আদৌ কেউ কথা রাখে না। কেউ নয়তো কেউ কথা রাখে, কিন্তু সবাই এরকম নয় যে কথা রাখবে। কিন্তু কবি এখানে লিখেছে কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না, এটা কি আদৌ যুক্তিযুক্ত? তোমাদের কি মতামত এটা কমেন্ট করে জানাও। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার এই কবিতাটি লিখেছিলেন 1966 সালে, তখন ভারত স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার ব্যক্তিগত জীবনের ঘটে চলা ঘটনার মাধ্যমে সমাজকে তুলে ধরেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি শুধু আমাদের কষ্টের কথাই বলে না, এই কবিতাটি আমাদের নিজেদের দিকেও তাকাতে বাধ্য করে। এটি আমার প্রথম ভিডিও, আপনাদের উৎসাহই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে সাহিত্যের নতুন কোনো আলোচনায়।